জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে দফায় দফায় হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ, যাতে নিহত হয়েছেন 4 জন। থেমে থেমে চলে পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবি। এ সংঘর্ষে অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে হামলার মধ্যে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টে। পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করে দলটি। কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। দুপুর 2টার কিছু আগে সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপরই সমাবেশস্থলে আসেন এনসিপির নেতৃবৃন্দ। এ সময় গোপালগঞ্জ থেকেই মুজিববাদের কবর রচনা করা হবে বলে ঘোষণা দেন তারা। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করা হবে না। যে কোনো মূল্যে গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করা হবে। কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। পরে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় দুপুর 2:45 দিকে সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি ভরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করে। আর সমাবেশের স্থলের চেয়ার টেবিলেও আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে 144 ধারা জারি করে প্রশাসন। এদিকে এক বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এনসিপির সমাবেশে ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার প্রতিবাদে সারা দেশে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিভিন্ন স্থানে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে কুমিল্লা অবরোধ করেন এনসিপির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। বিকেল 5টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে মহাসড়ক ব্লকের তুলে নেয় শিক্ষার্থীরা। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় বাধা ও হামলার ঘটনায় 24 ঘণ্টার মধ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। না হলে সারা বাংলাদেশ অচল করার ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। সন্ধ্যায় রাজধানী শাহবাগে সংবাদ সম্মেলনে আলটিমেটাম দেন তিনি। এ সময় হামলার নিন্দা জানিয়ে প্রশাসনের দুর্বলতার অভিযোগ আনা হয়। পাশাপাশি অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রণয়নেরও দাবি জানান রিফাত রশিদ। আগামী 24 ঘন্টায় গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি রাখব। যদি যৌথ বাহিনী ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের ছাত্র জনতা 1 বছর পর আবারও জুলাইয়ে মাঠে নেমে গত জুলাই যেভাবে স্বৈরাচারী পুলিশ, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে যে মিলিটারি পরিচালিত হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে তরুণদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও সহিংসতার ঘটনা অগ্রহণযোগ্য। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে। বিবৃতিতে সেনাবাহিনী এবং পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করা হয়।
গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত সমাবেশকে ঘিরে হামলার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি লেখেন, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ, এটি তাদের রাজনৈতিক অধিকার। ডক্টর শফিক আরও লেখেন, এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষিদ্ধ সন্ত্রাসীদের দফায় দফায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গোপালগঞ্জের ঘটনায় সরকার ও প্রশাসন দায় এড়াতে পারবে না। প্রশাসনকে জবাব দিতে হবে কিভাবে তাদের উপস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী পল্টন থানায় আয়োজিত গণসংযোগ ও প্রচার মিছিল পূর্বে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গোপালগঞ্জ আধিপত্যবাদী দিল্লির অংশ নয়, মহান স্বাধীনতার রক্তে অর্জিত বাংলাদেশের ভূখণ্ডের একটি অংশ গোপালগঞ্জ। এখানে আধিপত্যবাদের দোসররা রাজত্ব কায়েম করতে পারে না। ফ্যাসিবাদের প্রেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফ্যাসিবাদের দোসররা যে এখনো ঘাটতি মেরে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে, আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে। গোপালগঞ্জে যা ঘটনা হয়েছে, এটা একটি অশনি সংকেত দেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে, এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাদারীপুর জেলা নাগরিক পার্টি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেলে মাদারীপুর শহরের মুক্ত মঞ্চ থেকে এই মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা গোপালগঞ্জের হামলার তীব্র নিন্দা জানান। জেলা নাগরিক পার্টির আহ্বায়ক নিয়ামতুল্লাহ এবং সদস্য সচিব মাসুম বিল্লাল সহ বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা এতে অংশ নেন। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এদিকে এই ঘটনায় মিরপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। বিক্ষোভ থেকে উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যেই গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় সারা দেশে দাবানল জ্বলে উঠবে। আমরা সরকারকে আগেই বলেছিলাম, অস্ত্র উদ্ধার করুন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। এখন তো বুঝতে পারলেন 24 ঘন্টার ভিতরে গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত না করলে সারা বাংলা ঘেরাও হবে। দর্শক, এ পর্যায়ে রয়েছে রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান। আজ 16 জুলাই 2024 সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। মরণাস্ত্রের সামনে তার অসীম সাহস নিয়ে 2 হাত প্রসারিত করে দেওয়ার ছবি ভিন্ন মাত্রা যোগ করে আন্দোলনে, যা আন্দোলনকে সরকার পতনের দিকে মোড় নিতে সহায়তা করে। এস এম হাসান বিস্তারিত রিপোর্ট। 24-এর 16 জুলাই দুপুর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে গুলি চালায় পুলিশ। মারণাস্ত্রের সামনে অন্যরা এগিয়ে যেতে সাহস না পেলেও অসীম সাহস নিয়ে 2 হাত প্রসারিত করে দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। মাত্র 50 থেকে 60 ফুট দূরত্ব থেকে সেই বুকে গুলি চালিয়ে দেন পেটুয়া বাহিনীর নির্দয় সদস্যরা। খবর শুনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ভাই রমজান আলী। ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে আবু সাইদের। এর মাঝেই দেখা দেয় নতুন বিপত্তি। মৃতদেহ হস্তান্তর নিয়ে গড়িমসি করে পুলিশ।
এমনকি দাফন করার ব্যাপারেও ছিল নানামুখী চাপ। এই বুকের গেঞ্জিটা যখন টি শার্টটা যখন ফাড়লাম, ফাড়ে যখন দুই দিকে করলাম, সমস্ত শরীর এতটুকু পর্যন্ত আমি দেখেছি, সমস্ত জায়গাগুলোই বুলেটের আঘাত। তারপরে উনি লিখে আমাকে বলল যে আসেন, আমার সাথে আসেন। পরে গেলাম, যা ছাড়পত্র সিগনেচার করলাম, ওইখান থেকে বের হওয়া দেখি আবু সাইদের লাশ নেই। আমাকে তো বললেই হতো যে লাশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্ত চলছে, কিন্তু সেইটা না, ওরা একটা গুম করার একটা পাইতারা করছিল। তারপরে বাড়িতে ফোন দিলাম, বাড়িতে ফোন দিয়ে দেখি ওকে রাততেই দাফন কাফন কাজ সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যে টিওনো, ওসি এবং স্থানীয় নেতাকর্মী তারা আসে আমাকে প্রেশার ক্রিয়েট করছে। হ্যাঁ, 7টায় মাটি হওয়ার কথা, কালকে ডিসিশন নেওয়া হয়েছে, এই ডিসিশন চেঞ্জ করলো কি? তখন আমি বলছি যে আমার ভাই মারা গেছে, আমি কখন মাটি দেবো সেই ডিসিশন তো আমাদের পরিবার নেবে। আবু সাইদ হত্যার ঘটনা ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুলেটের সামনে বুক পেতে দেওয়ার আইকনিক ছবি হয়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শক্তি, যা এই আন্দোলনকে সরকার পতনের দিকে মোড় নিতে সহায়তা করে। আমরা বলতেছিলাম আপনাদের উপর যদি আঘাত আসে আপনারা আসলে প্রতিহত করবেন। আবু সাইদ হয়তো ভাই কথাটা শুনেই নাই, সে নেতার মতো সামনে এগিয়ে গিয়েছে, বুক পেতে দিয়েছে এবং আমাদেরকে দিশা দেখিয়েছে। নেতৃত্বের জায়গাটা আমরা বলবো যে আবু সাইদ হলো আমাদের প্রথম নেতা, প্রধান নেতা, যে আসলে দেখিয়েছে যে এই যে আন্দোলন, এই যে মুভমেন্ট, সেটা আসলে এভাবে শহীদ মিনারে কথা বলে সেটা আসলে শাহবাগ ব্লকেট করা হবে না, সামনে এগিয়ে যেতে হবে, সিনা টান করে দুহাত প্রসারিত করে দিতে হবে, ফ্যাসিস্টের গুলি বুকে নিতে হবে। দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনে ১৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মাঝে আবু সাইদ ছিলেন আলাদা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি, রক্ত দিয়ে লিখেছেন নতুন ইতিহাস। তাই তো কোনো আক্ষেপ নেই, বরং তার এমন অবদানে গর্বিত পরিবার। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেন আবু সাইদের নামে একটা করে হল হয় এবং নতুন করে বিশ্ববিদ্যালয়ে যেন একটা করে আবু সাইদ কর্নার থাকে। যেহেতু আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ছাত্ররা এসে যেন দেখতে পায় যে আবু সাইদ নামে একজন ছাত্র ছিল, সে বুক পেতেই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনেছে। ওর সাহসে যেন সকল ছাত্র যেন সাহসটা উজ্জীবিত থাকে। যুগে যুগে আবু সাইদের মতো অকুতভয় যোদ্ধারা আসেন নতুনের পথ দেখাতে, যাদের আলোয় আলোকিত হয় সমাজ, দেশ তথা বিশ্ব। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদের প্রথম শাহাদাত বার্ষিকীতে সকাল থেকেই মানুষের ঢল নামে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে। শহীদদের হত্যার বিচার নিশ্চিত সহ আবু সায়েদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সবার। দর্শক প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। আবু সাইদের রক্ত আমাদের মনে করিয়ে দেয় এ দেশ এখনও জেগে ওঠার অপেক্ষায়। প্রতি বছর ১৬ই জুলাই তাই শুধু শোকের নয়, প্রতিজ্ঞারও দিন। জুলাই শহীদ দিবসের সকাল থেকে শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলা প্রশাসন, পরে একে একে জেলা পুলিশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সামাজিক সংগঠন। বছর পেরোলেও এখনও সাইদের হত্যার বিচার দেখেনি আলোর মুখ। জুলাই শহীদ দিবসে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সহযোদ্ধা, সহপাঠী শিক্ষার্থীদের। আমাদের যে প্রত্যাশা ছিল, শহীদ আবু সাইদ যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, সেই বাংলাদেশের পরিপূর্ণতা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। শহীদ আবু সাইদের বিচার যদি হইতে 1 বছর সময় লাগে, তাহলে অন্যান্য বিচারগুলো হতে আরো কত সময় লাগবে সেটা আমরা আসলে জানি না। এই হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত একটা শাস্তির আওতায় এনে দৃশ্যমান একটা বিচার দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে উপহার দিতে হবে এবং এইটাই আমাদের হচ্ছে প্রত্যাশা। বিশেষ করে এই যে এই বিপ্লবের আইকনিক যেটা মোমেন্টাম ছিল শহীদ আবু সাইদ, সে আবু সাইদের বিচার কার্যক্রম এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে আসলে তেমন অগ্রগতি হয়নি। রংপুরে জুলাই শহীদ দিবসে যোগদান করেছেন উপদেষ্টা পরিষদের 4 উপদেষ্টা। জুলাই শহীদ দিবসে আবু সাইদের কবর জিয়ারতে না আসায় দুঃখ প্রকাশ এলাকাবাসীর। এই স্মৃতি সামনে নিয়ে যারা উপদেষ্টা হয়েছেন, সেই উপদেষ্টারা আজকে রংপুরে এসেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে 16 জুলাই 1 বছর পূর্তি উপলক্ষে আজকে আবু সাইদের বাড়িতে উপদেষ্টারা আসেননি। এটা আমাদেরকে খুব কষ্টকর। তারা আমাদের এই শহীদ আবু সাইদকে লালন করেন কিনা, তারা পালন করেন কিনা, তারা যদি আসলেই করতো তাহলে অবশ্যই আবু সাইদের এই কবর জিয়ারত অবশ্যই আসতো। দিনটি ঘিরে
স্মরণ সভা, মোমবাতি প্রজ্বলন, কবিতা ও গান আর বক্তৃতায় মুখর হয়ে উঠেছে শহরের প্রতিটা অঙ্গন। আবু সাইদের রক্ত বৃথা যেতে পারে না। আবু সাইদের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা প্রশাসনের। এই জাদুঘর, আবু সাইদের তোরণ, আবু সাইদের স্মৃতিস্তম্ভ, এগুলোই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিকট থাকবে। আমরা তখন থাকবো না, বাট এই স্মৃতিগুলো থাকবে, যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা তাকে অ্যালাইভ রাখবে। তার সে যে অবদান রেখেছে, সে অবদানের স্মৃতিস্বরূপ এটা তাদের ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যৎ জানতে পারবে জুলাই 2024-এর বিপ্লবে কী ঘটেছিল। হুসাইন যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মানে স্বৈরাচারের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তার যে আত্মহুতি, সে আত্মহুতি আমরা মনে রেখেছি ইনশাল্লাহ, এবং আমরা এই জাতি সারা জীবন মনে রাখবে। এবং এই জাতির যে নতুন প্রজন্ম, তাদের কাছে উনি সারা বিশ্বের কাছে শহীদ আবু সাইদ একটি আইকন হিসেবে আছে। জুলাই শহীদদের আত্মত্যাগ যুগ যুগ ধরে মনে রাখবে আগামীর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা সবার। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। অন্তর্বর্তী সরকারের সময় আবু সাইদ হত্যার বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার রংপুরে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, বিচার কাজ নিশ্চিত করা হচ্ছে। এ বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, কারো কোনো গাফিলতি নেই। একই অনুষ্ঠানে পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিচার কেবল কাউকে ফাঁসি দেয়া তা নয়, শহীদ আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিনের বিচার ইতিহাস তৈরি করতে হবে ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে। জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। জুলাই হত্যার বিচার, সংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের দাবি ওঠে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে। আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। এই আন্দোলনে ব্যক্তি স্বার্থ একদমই ছিল না। আবু সাইদ বা ইয়ামিন বা মুগ্ধ ওরা কখনো ভাবেনি যে তারা কোনো সরকারের অংশ হবে। তারা একটা অন্যায্যতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল এবং তাদের কোনো ব্যক্তি স্বার্থ ছিল না বলেই তারা ভয়টাকে জয় করতে পেরেছিল। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শীর্ষ আসামিদের বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপর এক মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলা সহ সার্বিক অবস্থা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। যে এই মামলার 16 জন আসামির মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জুলাই আগস্টে শেখ হাসিনা সহ শীর্ষ আসামিদের বিচার কাজ শেষ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপর এক মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 7 জনকে 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। টানা 16.5 বছরের শাসনামলে গুম, খুন ও গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ বিগত সরকারের শীর্ষ 45 জন আসামির বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মিফতা গালিব, মাইটিভি, ঢাকা। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সে বৈষম্য এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে ছাত্রদলের শীর্ষ এই নেতা এ মন্তব্য করেন। এ সময় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে ছাত্রদল সম্পাদক বলেন, শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে দেখে রাষ্ট্র ওয়াসিম আকরামের প্রাপ্য মর্যাদা দিতে পারেনি। ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় আসলে সকল
সকল শহীদদের যথাযথ মর্যাদা দেয়া হবে। আমরা দেখলাম এই যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের দায়িত্বের প্রথম ধাপটি হওয়া উচিত ছিল যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া। জুলাই শহীদ দিবস উপলক্ষে সারা দেশে পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক। রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি এবং বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিন শহীদদের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দর্শক, চলে যাব অন্যান্য সংবাদে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। পরবর্তীতে গত 12 মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপর নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যদি না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা সংরক্ষিত থাকবে বা এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। গণতন্ত্রের মুখোশ পরে নতুন করে কেউ ষড়যন্ত্র চালু করতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে ৭১-এ যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই নতুন রূপে নির্বাচন ঠেকানোর অপকৌশল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী সংগ্রামের চূড়ান্ত বিজয় ঘটাতে হবে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা অন্য কোনো পন্থায় তারা এই দেশকে পরিচালনা করতে চায়, তাহলে তারা আমাদের পথ আলাদা, তাদের পথ আলাদা। এটা স্পষ্ট করতে হবে। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে দেবে। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেবের আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান যখনই গণতন্ত্রের কথা বলেন তখনই নতুন ইস্যু দাঁড় করিয়ে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করে। নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে, দেশবাসীও জানে, বিশ্ববাসীও জানে। সেই জন্যে নতুন নতুন ঘটনা, নতুন নতুন পরিস্থিতি তৈরি করে পক্ষান্তরে তারা নির্বাচনকে ঠেকাতে চায়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাবের আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী মূল আসামি রেজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালীর ইটবাড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, হত্যার মূল আসামি রেজওয়ান উদ্দিন অভিকে মঙ্গলবার পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রেজওয়ান উদ্দিন অভি, বাবার নাম মনোরঞ্জন বসু, মাতার নাম বিউটি দেব মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে এই ঘটনার এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে।
ইন্টারনেটের গতিবৃদ্ধি ও দাম কমাতে কাজ করছে সরকার। ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়েও কাজ করছে সরকার। পরিবর্তন আসবে টেলিকম পলিসিতেও। সকালে বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিক্স সামিটে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি আরও জানান, জাতীয় এআই পলিসি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট নিয়েও কাজ চলছে। যুগোপযোগী করা হচ্ছে টেলিকমিউনিকেশন ও আইসিটি আইনও। পেমেন্ট ইকোনমিস্ট নিয়েও কাজ করবে সরকার। They are submitting their applications. Later on, they download the submitted applications and go to a government office, a ministry, or a service desk. So we don't call it digital transformation. So what we are doing that we want to replace the city corporation service desk front office. দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় বসবাসরত প্রায় 1 মিলিয়নেরও বেশি বাংলাদেশি প্রবাসীর জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে বাংলাদেশি কর্মীরা মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা ভোগ করতে পারবেন। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই মাল্টিপল ভিসা চালু করা। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রবাসীদের দাবির ফলে মালয়েশিয়ার সরকার এ ধরনের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ভিসা নবায়নে সিঙ্গেল এন্ট্রির পরিবর্তে মাল্টিপল পাবেন প্রবাসীরা। মঙ্গলবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপরই মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে বাংলাদেশি নাগরিক সহ বিভিন্ন দেশের 496 জন অভিবাসীকে আটক করা হয়েছে। দুপুরে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল টিভি তিগা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মঙ্গলবার সেডাং সেরি ক্যাম্বাঙ্গানের পুত্রা পারমাই স্যালাস অ্যাপার্টমেন্টে একটি রোহিঙ্গাদের বসবাস অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এসব অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটককৃতদের মাঝে 15 জন বাংলাদেশি রয়েছেন। এই অভিযানে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের 3টি দ্বিতীয় তলার আবাসনের পিছনে লুকিয়ে থাকা অনলাইনে অবৈধ জুয়া কার্যক্রমেরও সন্ধান পাওয়া গেছে।